উচ্চকক্ষ বা আপার হাউস আমাদের যে নতুন করে একটা জাতীয় সংসদ গঠিত হতে যাচ্ছে, সেখানে 100 সদস্য বিশিষ্ট একটা উচ্চকক্ষ বা আপার হাউস গঠন করার কথা। এই বিষয় নিয়ে এর পূর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে চূড়ান্ত লেভেলের হিসাবটা দেখাতে পারিনি বা হিসাবের মধ্যে কিছুটা ভুল ছিল। তখন আমি এই ডায়াগ্রামটি ব্যবহার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। বলেছিলাম এইটা বিএনপির ভোটের পার্সেন্টেজ, এটা জামাতের ভোটের পার্সেন্টেজ, কিন্তু না, তখন পর্যন্ত ইলেকশন কমিশন কর্তৃক স্পেসিফিক দল ধরে ধরে কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই তথ্য দিয়েছিল না। এইটা ছিল বিএনপির জোটের পার্সেন্টেজ, বিএনপির একক দলীয় না। এইটা ছিল জামাতে ইসলামের জোটের পার্সেন্টেজ। কিন্তু এখন আমাদের হাতে একদম স্পেসিফিক দল ধরে ধরে তথ্য চলে এসেছে যে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে। তাই আজকে আমরা একদম চূড়ান্ত লেভেলের একটা হিসাব দেখব, উচ্চকক্ষ কিভাবে গঠিত হতে যাচ্ছে, কোন দল উচ্চকক্ষে কতজন সদস্য দিতে পারবে। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। 100 সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে বুঝলাম, কিন্তু সেই 100 সদস্য গঠিত হবে কোন পদ্ধতিতে? অলরেডি দুটো পদ্ধতি আমাদের সামনে এসে হাজির হয়েছে, যত ক্যাচাল যত গ্যাঞ্জাম এই পদ্ধতি দুটি নিয়েই। একটা পদ্ধতি হলো জুলাই সনদ বা গণভোটের পদ্ধতি। সেখানে বলা আছে যে মোট কাস্টিং ভোটের যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুপাতে প্রত্যেকটা দল উচ্চকক্ষে সদস্য পাঠাবে। এক কথায় সেই পিআর পদ্ধতি। তবে এখানে শর্ত হলো ন্যূনতম 1% ভোট পেতে হবে। কোনো দল যদি 1%-এর কম ভোট পায় তারা উচ্চকক্ষে কোনো সদস্য দিতে পারবে না। আরেকটা পদ্ধতি হলো বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে বলে রেখেছে 7 নম্বর পৃষ্ঠায় যে নির্বাচনের মধ্য দিয়ে যেই দলে যতজন এমপি নির্বাচিত হবে সেই নির্বাচিত এমপিদের সংখ্যার 1/3 অনুপাতে প্রত্যেকটা দল উচ্চকক্ষে সদস্য পাঠাবে। তার মানে বোঝাই যাচ্ছে এই পদ্ধতিতে ন্যূনতম 3টা আসন পেতে হবে। কোনো দল যদি 3টা আসনের কম, একটি অথবা 2টি আসনে জয়ী হয়, তারা উচ্চকক্ষে সদস্য দিতে পারতেছে না। তো আমরা ফাইনালি জানি না যে কোন পদ্ধতি শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট হয়, বাট আমরা দুটো পদ্ধতি ধরেই আজকে একটা চূড়ান্ত হিসাব করব যে কোন পদ্ধতিতে কোন দল উচ্চকক্ষে কতজন প্রার্থী দিতে পারবে। অলরেডি ইলেকশন কমিশন কর্তৃক দল স্পেসিফিক করে যে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে এমন তথ্য তারা প্রকাশ করেছে। তো সেই পার্সেন্টেজ ধরে আজকে আমরা হিসাবটা করার চেষ্টা করি। প্রথমত দেখি বিএনপি। বিএনপি মোটামুটি 50% ভোট পেয়েছে। তাহলে ওই যে গণভোট বা জুলাই সনদের পার্সেন্টেজ পদ্ধতি বা পিআর পদ্ধতি, সেই পদ্ধতিতে বিএনপি 50 জন সদস্য উচ্চকক্ষে দিতে পারবে। জামাতে ইসলামী মোটামুটি 32%-এর মতো ভোট পেয়েছে, তারা 32 জন সদস্য উচ্চকক্ষে দিতে পারবে। এনসিপি 3% ভোট পেয়েছে, তারা 3 জন সদস্য উচ্চকক্ষে দিবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা চরমনাই পীরের দল, তারা 2.70% পেয়েছে, তার মানে তারাও মোটামুটি 3 জন সদস্য উচ্চকক্ষে দিতে পারবে। খেলাফত মজলিস বাংলাদেশ মামুনুল হকের রিকশা প্রতীক, তারা 2.09% ভোট পেয়েছে, তার মানে তারা 2 জন সদস্য উচ্চকক্ষে দিতে পারবে। আর বাকি খেলাফত মজলিস, গণ অধিকার, গণসংহতি, বিজেপি এরা কেউই 1% ভোট পায়নি, এদের ভোটের পরিমাণ 1%-এরও কম, তাই তারা কেউই উচ্চকক্ষে কোনো সদস্য দিতে পারবে না। কারণ এই পদ্ধতিতে নিয়মই বলা আছে শর্ত হিসাবে যে 1% ভোট ন্যূনতম পেতে হবে। এবার আসি বিএনপির পদ্ধতি। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে যেই পদ্ধতি দিয়ে রেখেছে সেখানে বলেছে কোন দল থেকে কতজন এমপি নির্বাচিত হয়েছে সেটা লাগবে। তো বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছে 209 জন, এটাকে 3 দিয়ে ভাগ দিতে হবে। 3 দিয়ে ভাগ কেন বুঝতেই পেরেছেন, কারণ নিম্ন কক্ষে 300 আসন আর উচ্চ কক্ষে 3 ভাগের 1 ভাগ 100 আসন, এই জন্য আমরা 3 ভাগের 1 ভাগ বের করব। তার মানে এখানে মোটামুটি রেজাল্ট আসে 70। এই পদ্ধতিতে বিএনপি উচ্চকক্ষে 70 জন প্রার্থী দিতে পারবে। জামাত আসন পেয়েছে 68, এটাকে 3 দিয়ে ভাগ দিলে মোটামুটি 23 আসে, 23 জনের মতো সদস্য তারা দিতে পারবে। এনসিপি 6টি আসন পেয়েছে, 3 দিয়ে ভাগ দিলে তারা 2 জন সদস্য দিতে পারবে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা তারা আসন পেয়েছে 1টি, যার কারণে তারা উচ্চকক্ষে কোনো সদস্য এই নিয়মে দিতে পারবে না।
মামুনুল হকের খেলাফত মজলিস, রিকশা প্রতীক, তারা আসন পেয়েছে 2টি। তারাও এই পদ্ধতিতে উচ্চকক্ষে কোনো সদস্য দিতে পারতেছে না, আর বাকিদের তো কোনো প্রশ্নই আসে না। তো এখন অনেকে টোটাল ক্যালকুলেশন দাঁড় করাতে পারেন যে এখানে কি 100 হয়েছে, এখানে কি 100 হয়েছে, না, মোটামুটি 90 বা 95 এর মতো হয়েছে। এই 90-95% হিসাব আমরা পেয়েছি। বাকি যে 5-10% বাকি আছে, সেটার কারণ হলো এখানে স্বতন্ত্রের একটা বিষয় আছে। স্বতন্ত্র 7টি আসন পেয়েছে। তো স্বতন্ত্র উচ্চকক্ষে প্রার্থী দিতে পারবে কিনা, তারা তো কোনো দল না, এটা নিয়ে একটা হিসাবের একটা আলোচনার বিষয় আছে। সেটা ইলেকশন কমিশন আছে, সরকার গঠন করতে যাচ্ছে, সেই তারা আলোচনা করে একটা সমাধানে আসতে পারবে। আমরা মোটামুটি প্রধান দলগুলো বা যারা আসন পেয়েছে তাদেরকে নিয়ে আজকে আলোচনা এই 90 বা 95 জন উচ্চকক্ষের সদস্যদের মধ্যে সমাপ্ত রাখি। পার্থক্যটা কি পাচ্ছে এই দুই পদ্ধতির মধ্যে, সেটা একটু দেখি। এই পদ্ধতিতে মানে এটাকে জুলাই সনদ নাম দেই, জুলাই সনদ। এই জুলাই সনদ পদ্ধতিতে বিএনপি পাচ্ছে 50 জন, আর বিএনপির পদ্ধতিতে পাচ্ছে 70 জন, 20টা বেশি পাচ্ছে। জামাত এই জুলাই সনদ পদ্ধতিতে 32, বিএনপির পদ্ধতিতে 23, অর্থাৎ জামাতের আরো কমে যাচ্ছে। এরপরে এনসিপিরও কমে যাচ্ছে, তারা 3টির জায়গায় 2টি পাচ্ছে। হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনায়ের পীর সাহেব, তারা তো 0 হয়ে যাচ্ছে। 3টা পাওয়ার কথা ছিল এই পদ্ধতিতে, তারা পাচ্ছেই না। রিকশা প্রতীক খেলাফত মজলিস বাংলাদেশ, তারা 2টি পাওয়ার কথা ছিল, কিন্তু এই পদ্ধতিতে এসে পাচ্ছেই না। তো এই পর্যায়ে এসে তাহলে বিএনপির লাভ হচ্ছে, বিএনপি 20টি বেশি পাচ্ছে, আর বাকি জামাত, এনসিপি, চরমনায়ের পীর, মামুনুল হক, এদের দল থেকে সবারই ক্ষতি হচ্ছে এই পদ্ধতিতে গেলে, একমাত্র বিএনপিরই লাভ হচ্ছে। তো কনক্লুশনে এসে যেটা বলবো, গত পর্বেও বলেছিলাম যে বিএনপি যে পদ্ধতিটি চেয়েছে এটি কিন্তু নির্বাচনে তারা 209টি আসন পেয়েছে তারপরে বলেনি, এটি কিন্তু তারা আগেই নির্বাচনী ইশতেহারে দিয়ে রেখেছে। শুধু নির্বাচনী ইশতেহারেই না, বরং জুলাই সনদের যে পদ্ধতি, সেই জুলাই সনদের পদ্ধতির মধ্যে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল এই পদ্ধতির কথা। তার মানে বিএনপির পদ্ধতিটাও কিন্তু জুলাই সনদের বাহিরে না, জুলাই সনদের শাখা প্রশাখার মধ্যে আছে। তাহলে এখন কোন পদ্ধতি ফাইনালি গিয়ে ইমপ্লিমেন্ট হবে বা বাস্তবায়িত হবে সেটা দেখার অপেক্ষায়। তো দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন যে কোন পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হওয়া উচিত, বা বাংলাদেশের প্রেক্ষিতে আদৌ উচ্চকক্ষের দরকার আছে কিনা। ধন্যবাদ সবাইকে।